হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর রম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মেয়েদের পিরিয়ড আরম্ভ হওয়ার বয়স থেকে আরম্ভ করে রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের মধ্যে নানা ধরনের সমস্যা, যেমন অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ইনফার্টিলিটি, হিরসুটিজম ও আরও অনেক গাইনিকোলজিক্যাল ডিজিজ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। মহিলাদের গাইনিকোলজিক্যাল সমস্যা কিন্তু এখানেই শেষ নয়। রজনিবৃত্তির বয়সের পর অর্থাৎ পোস্ট মেনোপজাল পিরিয়ডেও মহিলাদের নানা রকম গাইনিকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি পোস্ট মেনোপজাল মহিলাদের রক্তস্রাব, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় পোস্ট মেনোপজাল ব্লিডিং, সেই প্রসঙ্গে ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, পোস্ট মেনোপজাল ব্লিডিং বলতে কী বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলিই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। মহিলাদের স্থায়ীভাবে রজনিবৃত্তি বা মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়াকেই বলা হয় মেনোপজ। সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মহিলাদের মধ্যেই মেনোপজ দেখা দেয়। যদি কোনো মহিলার মেনোপজের 1 বছর বা তারও পরে হঠাৎ রক্তস্রাব আরম্ভ হয়, তা সে একেবারে ছিটে ফোটা হোক বা বেশি পরিমাণে হোক, লালচে হোক কিংবা গোলাপি অথবা বাদামি, জমাট বাঁধা রক্ত হোক কিংবা তরল, তাকেই পোস্ট মেনোপজাল ব্লিডিং বলা হয়। দেখা গেছে 55 বছর বয়সের ঊর্ধ্বের মহিলাদের প্রায় 10% মধ্যেই পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের সমস্যা দেখা দেয়। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের কারণ কিন্তু অনেক, যেমন মেনোপজের পরে সাধারণভাবে ভ্যাজাইনাল ক্যানাল বা যোনিপথের একদম ভেতরের লেয়ার খুব শুকিয়ে যায়, পাতলা হয়ে যায়, আর সেই কারণেই সামান্য ঘষা লাগলে অথবা একটু আঘাত লাগলেই সেখান থেকে ব্লিডিং হয়, আর তার ফলেই পোস্ট মেনোপজাল ব্লিডিং দেখা দেয়। আবার শারীরিক কোনো রোগের কারণে যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন যুক্ত হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি চলাকালীন হঠাৎ তা বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও পোস্ট মেনোপজাল ব্লিডিং দেখা দেয়। ইউটেরাসের একেবারে ভেতরের স্তর অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যদি খুব পুরু হয়ে যায়, তাহলে সেই স্তর থেকে রক্তপাত হতে পারে, আর তা পোস্ট মেনোপজাল ব্লিডিং হিসেবে দেখা দিতে পারে। ইউটেরাসের ভেতরের স্তরে ইউটেরাইন পলিপ নামের এক ধরনের বেনাইন গ্রোথ দেখা দিলে তার থেকেও প্রচুর পরিমাণ ব্লিডিং হতে পারে এবং তা পোস্ট মেনোপজাল ব্লিডিং হিসেবেই দেখা দেয়। আর সর্বোপরি ইউটেরাসের একদম ভেতরের স্তরে যদি ক্যান্সার হয় অর্থাৎ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়, তাহলে সেক্ষেত্রেও এই রোগে আক্রান্ত মহিলাদের 90% মধ্যেই পোস্ট মেনোপজাল ব্লিডিং দেখা দেয়। যদি কোনো মহিলার মেনোপজ 51 বছর বয়সের পরে দেখা দেয় অর্থাৎ দেরিতে আসে, তবে সেক্ষেত্রেও নানা কারণে পোস্ট মেনোপজাল ব্লিডিং দেখা দিতে পারে। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের এই সমস্ত কারণ ছাড়াও আরও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন খুব স্থূলকায় মহিলাদের মেনোপজের পর যে কোনো সময় ব্লিডিং হবার সম্ভাবনা থাকে। তাছাড়াও যেসব মহিলারা ধূমপান করেন অথবা মদ্যপান করেন তাদেরও পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। যদি কোনো মহিলা হাই ব্লাড সুগার অথবা থাইরয়েডের কোনো রোগে আক্রান্ত, তাহলে সেক্ষেত্রেও পোস্ট মেনোপজাল ব্লিডিং হবার সম্ভাবনা খুব বেশি থাকে। আর যে সমস্ত মহিলাদের ইউটেরাস, ওভারি বা সার্ভিক্সের ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রে
পোস্ট মেনোপজাল ব্লিডিং হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যে কারণেই হোক, মহিলাদের স্থায়ীভাবে রজনিবৃত্তির পর অর্থাৎ পোস্ট মেনোপজাল পিরিয়ডে যদি কোনো রকম ভ্যাজাইনাল ব্লিডিং হয়, তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে, পেলভিক এক্সামিনেশন করে, ট্রান্স ভ্যাজাইনাল ইউএসজি করে, সার্ভিক্সের প্যাপ স্মিয়ার টেস্ট করে ও এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে ও তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের আসল কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। যদি কোনো পোস্ট মেনোপজাল ওমেনের কোনো সময় হঠাৎ ভ্যাজাইনাল ব্লিডিং আরম্ভ হয়, আর তা যদি টকটকে লাল হয় এবং প্রচুর পরিমাণে বেরোতে থাকে, আর তার সঙ্গে যদি ইউটেরাইন অঞ্চলে বা তলপেটের দিকে দপদপ করা ব্যথা থাকে, তাহলে সময় নষ্ট না করে বেলাডোনা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে 3-4 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। খুব ফর্সা, স্থূলকায় পোস্ট মেনোপজাল মহিলাদের ইউটেরাসের যে কোনো রোগের কারণে যদি পোস্ট মেনোপজাল ব্লিডিং দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব খুবই উপকারী। ক্যালকেরিয়া কার্বের রোগীদের খুব কোষ্ঠকাঠিন্য থাকে ও তাদের মধ্যে ডিম খাবার প্রবণতা খুব বেশি দেখা যায়। এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাকেসিস। খুব রোগা, কালো এবং দুর্বল মহিলাদের জন্য ল্যাকেসিস খুবই উপযোগী। এই ধরনের পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় কালচে ব্লিডিং হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ল্যাকেসিস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মিউরেক্স। খুব রোগা, দুর্বল ও অস্থির মহিলাদের পোস্ট মেনোপজাল পিরিয়ডে যদি দেখা যায় যখন তখন ভ্যাজাইনাল ব্লিডিং হয়, শরীর খুব দুর্বল লাগে, জরায়ুর মুখ নিচের দিকে নেমে আসে, ব্যথা করে, তবে সেক্ষেত্রে মিউরেক্স 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়া এবং অন্যান্য চিকিৎসার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে রক্তক্ষয় হয়, সেই কারণে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া বা আয়রনযুক্ত খাবার খাওয়া খুবই জরুরি। তাছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া দরকার। প্রচুর পরিমাণে জল পান করা দরকার। ব্লিডিং চলাকালীন ইউটেরাসের স্থানে অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে সামান্য গরম সেক দেওয়া যেতে পারে। এর ফলে ইউটেরাসের মাসল অনেকটাই রিল্যাক্সড হয় এবং রক্ত খুব সহজে বন্ধ হয়ে যায়। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ক্ষেত্রে অনেক সময় আদা দিয়ে তৈরি করা চা কিংবা দারচিনি দিয়ে তৈরি করা চা খেলে বেশ উপকার হয়। এই সব করলে আর ওষুধপত্র খেলে পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায় ও রোগী খুব দ্রুত সুস্থ অবস্থা ফিরে পান। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।